গত কয়েকদিনেই ইরানকে নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে তারা ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও মূলত বলে দিয়েছেন যে, শুধু ইরান নয়, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে বা ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করবে, তাদেরও পরিণতি ভোগ করতে হতে পারে। এখন শুনলে মনে হতে পারে যে খেলা শেষ। আমেরিকা যদি ইরানের তেল বিক্রি বন্ধ করে দেয়, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেয়, যারা তেল কিনবে তাদের উপরেও নিষেধাজ্ঞা দেয়, তাহলে ইরান টাকা পাবে কোথা থেকে? কিন্তু এখানে একটা বিশাল সমস্যা আছে। সেই সমস্যার নাম হচ্ছে চীন। কারণ বর্তমানে ইরানের তেল বিক্রির সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। ইরান সমুদ্রপথে যত তেল রপ্তানি করে তার ৮০% বেশি যায় হচ্ছে চীনে। তাই আপনি যদি ইরানের তেল বিক্রির আয় বন্ধ করতে চান, এক পর্যায়ে গিয়ে আপনাকে আসলে ইরানকে নয়, চীনকে থামাতে হবে। আর সেখানেই পুরো হিসাব বদলে যায়। ধরুন, বাংলাদেশের কোনো ছোট কোম্পানি আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল কিনছে। সেক্ষেত্রে আমেরিকা চাইলে ওই কোম্পানিকে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দিতে পারে, ব্যাংকের উপর চাপ দিতে পারে, কোম্পানিটিকে কার্যত ধ্বংস করে দিতে পারে। কিন্তু চীন তো কোনো ছোট কোম্পানি না। চীন পৃথিবীর ২য় বৃহত্তম অর্থনীতি। চীনের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা আছে, নিজেদের মুদ্রা আছে, বিশাল অভ্যন্তরীণ বাজার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক এমনিতেও জটিল। তাই প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি চীনকে এমন ভয় দেখাতে পারবে যে চীন বলবে, ঠিক আছে, আমরা আর ইরানের তেল কিনবো না? আমি মনে করি বিষয়টা এত সহজ নয়। কারণ চীন ইরানের তেল আ কোনো দাতব্য করার জন্য কেনে না। চীন নিজের লাভের জন্য কেনে। নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল সাধারণত কম দামে পাওয়া যায়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যে দাম থাকে, চীন অনেক সময় তার চেয়ে অনেক কম দামে ইরানের সেই অপরিশোধিত তেল কিনতে পারে। চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। তাদের অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। তাই কম দামে পাওয়া ইরানের তেল তাদের জন্য অনেক ভালো একটি চুক্তি। এখন যদি আমেরিকা আসে বলে যে এটা কিনবেন না, তাহলে চীন প্রশ্ন করবে কেন? শুধু আমেরিকা বলছে বলে? চীন তো আমেরিকার পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য বসে নাই। বরং ভূরাজনৈতিক দিক থেকে চিন্তা করলে ইরানের টিকে থাকাটা চীনের জন্য অনেক জরুরি। কারণ ইরান মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক অত্যন্ত জটিল। আমেরিকা যত বেশি ইরান নিয়ে ব্যস্ত থাকবে, চীনের উপরে তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা ততই কমবে। এরপর আসে আরেকটা বিষয়, ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে চলার ব্যাপারে নতুন না। আজ প্রথমবার ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তারা আক্ষরিক অর্থে কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে আছে। তাই তারা একটা পুরা ব্যবস্থা তৈরি করেছে। তারা মধ্যস্থতাকারী অনেক ব্যবহার করে। নাম সর্বস্ব কোম্পানি ব্যবহার করে তারা। কোম্পানি এক দেশে নিবন্ধিত, অর্থ পরিশোধ হয় অন্য আরেকটা জায়গা থেকে, আবার জাহাজের মালিকানাও অন্য জায়গায়। অনেক সময় দেখা যায় যে মাঝ সমুদ্রে একটি তেলবাহী জাহাজ থেকে আরেকটি জাহাজে তেল স্থানান্তর করা হয়। জাহাজের নাম বদলে ফেলে তারা। জাহাজের পতাকা বদলে ফেলে, কাগজপত্র বদলে ফেলে। যে তেল প্রকৃতপক্ষে ইরান থেকে এসেছে সেটিকে শনাক্ত করাই জটিল হয়ে যায়। এরপর চীনের তথাকথিত ছোট স্বাধীন শোধনাগারগুলো তো আছেই। বড় চীনা রাষ্ট্রীয় কোম্পানি সরাসরি ইরানের তেল কিনলে আমেরিকা সহজেই তাদেরকে লক্ষ্যবস্তু বানাতে পারে। কিন্তু কয়েক ডজন ছোট, ছোট শোধনাগার, ব্যবসায়ী বা নাম সর্বস্ব কোম্পানি ও মধ্যস্থতাকারী, এদেরকে যদি চীন আ ব্যবহার করে, তাদেরকে অনুসরণ করা অনেক কঠিন। এই কারণেই নিষেধাজ্ঞা এবং বাস্তব বাণিজ্যের মধ্যে একটা অনেক বিশাল ফাঁক থাকে। কাগজে আপনি বলতে পারেন ইরানের তেল নিষিদ্ধ। বাস্তবে সেই তেল অন্য পথ দিয়ে বাজারে চলে আসতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মানে এই না যে আমেরিকার নিষেধাজ্ঞা কাজ করে না। আসলে এখন আমরা দেখছি যে নিষেধাজ্ঞা এবং আমেরিকার অবরোধ ইরানের উপর অনেক বিশাল চাপ তৈরি করে। ইরান থেকে চীনের তেল বিক্রির প্রভাবও অনেক কমেছে আগের থেকে। আগে ইরানের তেল কম দামে পাওয়া যেত, এখন সরবরাহ কমে যাওয়ার কারণে কিছু ইরানি তেল আবার বেশি দামে বিক্রি হচ্ছে। চীনের শোধনাগারগুলো ব্রাজিল, ইরাক এবং অন্যান্য উৎস থেকেও এখন তেল খুঁজছে। ইরানের তেলবাহী জাহাজ চলাচলও আগের তুলনায় অনেক কম। অর্থাৎ আমেরিকা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারছে। এই জায়গাটা পরিষ্কার রাখা দরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে কিনা? করবে। কিন্তু আসল কথা হচ্ছে, নিষেধাজ্ঞা কি ইরান সরকারকে আমেরিকার কথা শুনতে বাধ্য করবে? এই ২ টা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
একটা দেশের অর্থনীতি ধ্বংস করা যায়, মুদ্রার মূল্য পড়ে যায়, মূল্যস্ফীতি বাড়ে, মানুষের জীবন কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও সরকার বলতে পারে, আমরা আমাদের নীতিতে কোনো পরিবর্তন আনব না। আমরা যদি উত্তর কোরিয়ার দিকে তাকাই তাহলে দেখব তারা কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যে আছে। এখন তারা কি পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছে? না। রাশিয়ার উপর অনেক পশ্চিমা নিষেধাজ্ঞা আছে। রাশিয়া কি শুধু নিষেধাজ্ঞার কারণে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিয়েছে? না। অর্থাৎ অর্থনৈতিক কষ্ট স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক আত্মসমর্পণ তৈরি করে না। ইরানের ক্ষেত্রেও একই সমস্যা। ইরান যদি মনে করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক সক্ষমতা বা আঞ্চলিক প্রভাব তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয়, তাহলে তারা হয়তো বিপুল অর্থনৈতিক মূল্য দিয়েও এগুলি ছাড়বে না। আর চীন যদি তাদের একটি অর্থনৈতিক পথ খোলা রাখে, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া ইরানের জন্য আরও সহজ হয়ে যায়। কিন্তু আমেরিকার হাতে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র আছে। সেটা হচ্ছে চীন ইরানের উপর নির্ভরশীল, কিন্তু ইরানের চেয়েও বেশি চীন পারস্য উপসাগরের অন্য দেশের জ্বালানির উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক পুরো অঞ্চলই চীনের জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা মূলত চীনকে বলতে পারে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যদি পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে তোমাদেরও বড় মূল্য দিতে হতে পারে। এ কারণেই বেসেন্ট চীনের প্রকাশ্য সহযোগিতার কথা বলেছেন। তাই এটি শুধু আমেরিকা বনাম ইরান নয়, পর্দার আড়ালে এটি অনেকটা আমেরিকা বনাম চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকা বলছে, বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এখনও মূলত আমাদের প্রভাবের মধ্যে। ডলার আমাদের নিয়ন্ত্রণে। বড় ব্যাংকগুলো আমাদের বাজারের প্রবেশাধিকার হারাতে চায় না। চীন বলছে, আমাদের অর্থনীতি এত বড় যে আমাদের পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আর ইরান এই প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে টিকে থাকার চেষ্টা করছে। তাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমেরিকা যদি চীনকে পুরোপুরি রাজি করাতে পারে ইরানের তেল কেনা বন্ধ করার জন্য, তাহলে ইরান ভয়াবহ সমস্যার মধ্যে পড়বে। কারণ তেহরান তো সবচেয়ে বড় ক্রেতাকেই হারাবে। কিন্তু চীন যদি বলে না, আমরা কিনবো, তাহলে আমেরিকার সামনে দুটি পথ খোলা থাকে। এক, নিষেধাজ্ঞা দিতে থাকবে এবং আশা করবে চাপ যথেষ্ট হবে। দুই, চীনা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের উপর গৌণ নিষেধাজ্ঞা আরও ব্যাপকভাবে বাড়াবে। কিন্তু দ্বিতীয় পথের সমস্যা হচ্ছে, তখন আপনি শুধু ইরানের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ করছেন না, আপনি চীনের সঙ্গে অর্থনৈতিক সংঘাত বাড়াচ্ছেন। এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। তেলের দাম বাড়তে পারে, বাণিজ্য বিঘ্ন ঘটতে পারে, চীন পাল্টা ব্যবস্থা নিতে পারে। আমেরিকান কোম্পানিগুলোর উপরও চাপ আসতে পারে। তাই আমেরিকার ক্ষমতা বিপুল, কিন্তু সীমাহীন নয়। এই কারণে আমার মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহে শুধু ইরান কী করছে সেটা দেখলে হবে না, চীন কী করছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। চীনের শোধনাগারগুলো কি ইরানের তেল কেনা চালিয়ে যাচ্ছে? চীনা ব্যাংকগুলো কি অর্থ পরিশোধের প্রক্রিয়ায় সহায়তা করছে? বেজিং কি আমেরিকার চাপে পিছিয়ে আসছে? নাকি প্রকাশ্যে আমেরিকাকে বলছে, তোমাদের একতরফা নিষেধাজ্ঞা আমরা মানি না? এই প্রশ্নগুলো উত্তরে আসলে বলে দেবে নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে। তাই আমরা যদি আগের প্রশ্নে ফিরে যাই, চীন যদি ইরানের পাশে থাকে, আমেরিকার নিষেধাজ্ঞা কি কাজ করবে? আমার উত্তর হচ্ছে কিছুটা করবে, কিন্তু ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তেল রপ্তানি কমবে, বাণিজ্য ব্যয়বহুল হবে, নিষেধাজ্ঞা এড়িয়ে চলা কঠিন হবে। কিন্তু চীন যদি সত্যিই ইরানের তেল কেনা চালিয়ে যায়, তাহলে আমেরিকার জন্য ইরানের অর্থনৈতিক জীবনরেখা পুরোপুরি বন্ধ করা অত্যন্ত কঠিন হবে। আর এখানে একটা পার্থক্য মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইরানকে অর্থনৈতিক কষ্ট দেয়া এক বিষয়, আর ইরানকে আত্মসমর্পণ করানো আরেক বিষয়। চীন যতদিন ইরানের জন্য একটি দরজা খোলা রাখবে, আমেরিকার জন্য দ্বিতীয় কাজটি সবচেয়ে বেশি কঠিন হয়ে থাকবে। আর সম্ভবত এই কারণেই ওয়াশিংটন এখন তেহরানের পাশাপাশি বেইজিংয়ের দিকেও তাকিয়ে আছে।